শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এই আধুনিক সময়ের অন্যতম সাধারণ বা কমন অসুখ হচ্ছে ডায়াবেটিস। আমাদের পরিবারে অথবা সমাজে আমরা নানান জনকে ডায়াবেটিস আক্রান্ত হতে দেখছি, এবং একটা সময়ে একটু বয়স্ক লোকদের দেখলে এখন দেখছি অনেক তরুণরাও কিন্তু ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে, এবং বিজ্ঞানীরা ভাবছেন কেন ডায়াবেটিস এত সংখ্যক মানুষকে নতুন করে আক্রান্ত করছে, বিশেষ করে আমাদের জীবনযাপন প্রণালী যেটা আছে তার সাথে ডায়াবেটিসের সংযোগটা কোথায়। এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচ্য বিষয় ঠিক করেছি ডায়াবেটিস ও লাইফস্টাইল। এ বিষয়ে কথা বলার জন্য আমরা দুজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আলাপচারিতায় যাচ্ছি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার সুলতানা মারুফা শেফিন, তিনি ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হসপিটাল, ঢাকা। অধ্যাপক ডাক্তার মারুফা শেফিন, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার মারুফা মোস্তারি, তিনি ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডাক্তার মারুফা মোস্তারি, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রথমে ডাক্তার শেফিন আপনার কাছে আসি। আমরা বলছি যে অনেক মানুষ এখন ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে, পৃথিবীর চিত্র এটি, বাংলাদেশে তো বটেই। ডায়াবেটিস আসলে কেন এত সাধারণ অসুখ, এবং আমরা একটু যদি জানতে চাই যে যেমন বাংলাদেশে কত সংখ্যক মানুষ ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে, তার মধ্যে একটু বয়স্ক সংখ্যা কেমন, তরুণরাও একটু নতুন করে বেশি আক্রান্ত হচ্ছে কিনা, এই বিষয়টা একটু শুরুতে জেনে নিচ্ছি। খুবই সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টি যেমন চিকিৎসক স্বভাবের জানা উচিত, তেমনি স্বাভাবিক মানুষদের, সমাজের মানুষদেরও জানাটা খুবই প্রয়োজনীয়। আপনি ঠিকই বলেছেন, সারা পৃথিবীতে ডায়াবেটিসের হার অনেক বেশি বেড়ে গিয়েছে, সেরকম বাংলাদেশেও বেড়ে গিয়েছে, এবং ডায়াবেটিসের মধ্যে সমস্ত বয়সের মানুষরাই আক্রান্ত হচ্ছেন, শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত। এবং মানুষের গড় আয়ু বেড়ে যাওয়াতে, এবং আমাদের দেশেও গড় আয়ু বেড়ে যাওয়াতে, এবং আয়ু বেড়ে যাওয়ার পরে মানুষ যেভাবে জীবনযাপন করছেন সেটাকে আমরা মডার্ন লাইফস্টাইল বলছি। আমরা মনে করছি বেশিরভাগ ক্ষেত্রে এই ইফেক্টের কারণেই ডায়াবেটিসের রোগীদের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 40 বছরের পরের জনরা, এবং নতুনভাবে তরুণ এবং শিশুরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। স্বভাবতই প্রশ্ন আসে যে এটা কোন ধরনের ডায়াবেটিস। ডায়াবেটিসকে আসলে 4 ভাগে ভাগ করা হয়েছে, এবং এটা হচ্ছে কারণের ওপর ভিত্তি করে। তাহলে প্রথমে বলতে হয় ডায়াবেটিসের কারণটা কি। আমি হরমোন স্পেশালিস্ট। ডায়াবেটিস হলো ইনসুলিন হরমোনের গণ্ডগোলের রোগ। ইনসুলিন হরমোন হলো আমাদের শরীরে খাদ্য ব্যবস্থাপনার সাথে জড়িত হরমোন। তাই লাইফস্টাইলের যে অন্যতম কম্পোনেন্ট খাবার ব্যবস্থাপনা, সেটার সাথে এই ডায়াবেটিস হওয়ার সম্পর্কের বিশাল ঝুঁকি রয়েছে। ডায়াবেটিস 4 ধরনের। যাদের শরীরে একেবারেই ইনসুলিন তৈরি হয় না তাদেরকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি। বাংলাদেশে এই ডায়াবেটিসের সংখ্যা খুবই কম, 1 থেকে 2%। মোস্টলি 85 থেকে 95% ডায়াবেটিসই হচ্ছে বাংলাদেশের টাইপ 2 ডায়াবেটিস। এরপরে আছে গর্ভকালীন ডায়াবেটিস, যেটা গর্ভ অবস্থায় মাদের প্রথমবার ধরা পড়ে। আরেকটা হচ্ছে যেখান থেকে ইনসুলিন তৈরি হয় আমাদের শরীরে, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। এটার কোনো অসুখ হয়ে ইনসুলিন ঠিকমতো তৈরি হচ্ছে না বা কাজ করছে না কোনো ওষুধের জন্য, তখন যে ডায়াবেটিস হয় এটাকে আমরা সেকেন্ডারি ডায়াবেটিস বলি। তাহলে লাইফস্টাইলটা বেশিভাবে আসছে টাইপ 2 এবং গর্ভকালীন ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের ওপর। তাহলে বুঝতেই পারছেন যে এই গ্রুপটার মধ্যে মা, হবু মা, শিশু এবং সব বয়সে মানুষজনই আক্রান্ত হচ্ছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিষয়টি আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ডাক্তার মারুফা মোস্তারি, আপনার কাছে আসছি যে এই যে আমরা টাইপ 2 ডায়াবেটিস, এটা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে, এবং আপনাদের কাছেও যেসব রোগী আসে তাদের এই ক্যাটাগরিতে আপনারা সবচেয়ে বেশি পাচ্ছেন। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রেই আমরা লাইফস্টাইলটাকে সবচেয়ে বেশি কোরিলেট করতে পারছি। আমরা যদি একটু আসি যে টাইপ 2 ডায়াবেটিসের যেই কারণগুলো আছে তার মধ্যে, অথবা যে ঝুঁকিগুলো আছে, সেগুলো কি কি আপনারা মোটা দাগে আইডেন্টিফাই করতে পারেন, যেটা আমাদের দর্শকদেরকে একটু জানাবো আমরা। জি, আপনার প্রশ্নের মধ্যেই কিছুটা উত্তর আছে। যেহেতু টাইপ 2 ডায়াবেটিস বেসিক্যালি লাইফস্টাইলের উপরে নির্ভরশীল, তবে কিছু জেনেটিক ফ্যাক্টরও এখানে আছে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। তো মেইনলি হচ্ছে লাইফস্টাইল এখানে জড়িত। আরও কি কি কারণ লাইফস্টাইলের সাথে জড়িত? স্থূলতা বা ওবেসিটি যেটাকে বলছি, এখানে ওজন বৃদ্ধি পাচ্ছে, টাইপ 2 ঝুঁকি বাড়ছে। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করে, বা সেডেন্টারি লাইফস্টাইল,
মানে বসে যারা কাজ করেন, অ্যাক্টিভিটি একদমই কম, তারা অধিকতর ঝুঁকিতে থাকেন টাইপ 2 ডায়াবেটিসের। আর যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস মানে বাবা মা ভাই বোন, তারাও ঝুঁকিতে আছেন। বা যেসব মায়েরা পূর্বে বড় বাচ্চা ডেলিভারি করেছে বা যেসব মায়েদের গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস ছিল, তারাও পরবর্তীতে টাইপ 2 আক্রান্ত হতে পারে। তো যাদের আবার অন্যান্য মেটাবলিক অ্যাবনর্মালিটি, যাদের উচ্চ রক্তচাপ আছে বা যাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি আছে বা এসবের ট্রিটমেন্ট নিচ্ছে, তারাও কিন্তু ঝুঁকিতে আছেন। তো এখন টাইপ 2 ডায়াবেটিস বেসিক্যালি আপা যেটা বলেছেন, বেসিক হচ্ছে ইনসুলিন হরমোনের গন্ডগোল বা ইনসুলিন হরমোনের সংবেদনশীলতা কমে যায় বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। যেসব কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, সেসব কারণ যদি থাকে তাহলে তার টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিটা অনেক বেশি থাকে। তো বর্তমানে যেটা বলা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস ইয়াং বা অ্যাক্টিভ মানুষদের বেশি, অ্যাক্টিভ বলতে কর্মক্ষম মানুষদের বেশি হচ্ছে। সুতরাং একটা বিশাল জনগোষ্ঠী এখানে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো লস অফ ফাংশন এখানে একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সুতরাং প্রিভেনশনই এখানে একমাত্র উপায় আমার কাছে মনে হচ্ছে। যদি প্রিভেন্ট করা যায় তাহলে অনেক ধরনের লস থেকে আমরা বেঁচে যেতে পারবো। তাহলে যেহেতু আমরা ঝুঁকিগুলো জানলাম, যেটা এবং জীবনযাপনের সাথেই বেশিরভাগ কম্পোনেন্ট জড়িত, সে কারণেই বোধহয় আমরা যেই বিষয়টা আজকে ঠিক করেছি ডায়াবেটিস লাইফস্টাইল, আমরা এখন ওই দিকে একটু যেতে পারি। তো আমরা বলাই হচ্ছে যে আধুনিক সময়ের কিন্তু এই একটা কথা আসছে যে আমাদের গড় আয়ু বাড়ছে, সুতরাং বয়স বাড়ার সাথে সাথে সব রোগেরই ঝুঁকি একটু বাড়ে, ডায়াবেটিস হতে পারে। কিন্তু এই সব কিছু ছাড়িয়ে দেখছি অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। সুতরাং আধুনিক সময়টার ভেতরেই কিছু কিছু জিনিস আছে ঢুকে গেছে যেটা ডায়াবেটিসের আমাদের দিকে নিয়ে যাচ্ছে। তো সেই কম্পোনেন্টগুলো যদি একটু আনি, যে আমরা তো খাবার খাবো, আমরা ঘুমাবো, আমাদের অন্যান্য কর্মকাণ্ড হবে, আমাদের একটা পার্টিকুলার পেশা আছে, সেই পেশাতে আমরা যাব। তাহলে আমরা আধুনিক সময়ে কি করছি যেটা আমাদেরকে এই দিকে একটু বেশি ঝুঁকিতে নিয়ে গেল? লাইফস্টাইলের কম্পোনেন্টগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে? ধন্যবাদ। আমরা ডক্টর মুরসারির কথা থেকে বুঝতে পারলাম যে জেনেটিক্স একটা ইম্পর্টেন্ট ইস্যু। জেনেটিক্সে লেখা থাকে যে এই রোগীর টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, কিন্তু যে যত তাড়াতাড়ি শর্তগুলো পূরণ করবে সে তত তাড়াতাড়ি আক্রান্ত হবে। বা কারো জেনেটিক্সে লেখা ছিল না, কিন্তু এই শর্তগুলো সে এমনভাবে পূরণ করেছে যেই শর্তগুলো তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ায়, টাইপ 2 ডায়াবেটিস হওয়ার, তখন তার জেনেটিক্সে নতুন করে মিউটেশন বা নতুন করে লেখা হয় যে এখন উনি এই রোগের মধ্যে পড়ে গেলেন। ডায়াবেটিস যে কারণে হয়, এই কারণগুলি একই কারণে প্রেশার, রক্তের ব্লাড প্রেশার, কোলেস্টেরল এগুলো বেড়ে যায়। তাহলে একটা রোগীর মধ্যে যখন এতগুলো রোগ আসে, এবং এখন আরও বিশেষভাবে আমরা ফ্যাটি লিভার, রোগীরা সাধারণভাবে এটাকে ফ্যাটি লিভার বলে, আমরা বলি মেটাবলিজম অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ, আত্তীকরণের গণ্ডগোলের জন্য যে লিভারের অসুখ হচ্ছে, এগুলো বেড়ে গেছে। বেড়ে গেলে কি হচ্ছে, প্রথমত সমাজে চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে, কর্মক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি বাড়ছে। সুতরাং এই জিনিসগুলোর দিকে আমাদের দেখতে হবে। তাহলে লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা আসলে কি বুঝাই? লাইফস্টাইল মডিফিকেশনটা আসবে খাবারের নিয়ম, শারীরিক পরিশ্রমের নিয়ম এবং অবশ্যই ঘুমের সময় মেনে চলা। আমাদের এই যে সারা পৃথিবীতে মডার্ন লাইফস্টাইল বলে আমরা যে লাইফস্টাইলের পিছনে দৌড়াচ্ছি, সেখানে আমাদের খাবারের স্টাইলগুলি চেঞ্জ হয়ে গেছে। আমরা এখনও বলছি পরিমিত সুষম খাদ্য খেতে হবে। সুষম খাদ্যে কার্বোহাইড্রেট এখনও 50% থেকে 70% থাকে। কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শত্রু না, এবং ব্রেইন কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো নিউট্রিয়েন্টকে ব্যবহার করতে পারে না। সুতরাং কার্বোহাইড্রেট না নিলে কী হবে? ব্রেনের পারফরমেন্স খারাপ হবে, ইরিটেশন, বিরক্ত, ধৈর্য কমে যাওয়া, এই সমস্ত হয়ে কর্মক্ষমতাকেও প্রভাবিত করবে। তাহলে প্রত্যেক রোগীকে তার ওজন উচ্চতা অনুযায়ী তার খাদ্য কী ধরনের খেতে হবে সেটাকে ঠিক করে নিতে হবে, এবং 3টা জিনিস তাকে অবশ্যই মেনে চলতে হবে। একটা হচ্ছে খাবারের সময়, একটা খাবারের পরিমাণ, এবং একটা খাবারের ধরন, যেটা তার ক্যালোরি দিয়ে আমরা ডিজাইন করে দেব। তাহলে আগে বলা হতো ডায়াবেটিক ডায়েট বলে আসলে কোনো কিছু নেই। শর্করা জাতীয় যে কোনো খাবারই সেম। রুগীরা মনে করেন ভাত খেলে ডায়াবেটিস হয়, রুটি খেলে সুগার বাড়ে না। এটা একদমই ভুল ধারণা। শস্যকণা যেগুলোকে প্রিজার্ভ করা সম্ভব, সেগুলোকেই আসলে মানুষ তার মেইন নিউট্রিয়েন্টের সোর্স হিসেবে ব্যবহার করে। যেমন শাক সবজি তুললে ঘন্টাখানেকের মধ্যেই নষ্ট হয়ে যায়, কিন্তু ধান, চাল, ভুট্টো, ওটস এগুলোকে আমরা দীর্ঘদিন
প্রিজার্ভ করতে পারি। তাই এগুলোই হচ্ছে আমাদের মেইন নিউট্রিয়েন্ট। এগুলো সবগুলি মোটামুটি একই ধরনের। খাবারের স্বাদ পরিবর্তন করার জন্য আমরা একটার জায়গায় অন্যটা বেছে নিতে পারি, রন্ধন পদ্ধতি চেঞ্জ করতে পারি যাতে আমরা খাবারে বিরক্ত না হই, কিন্তু খাবারের ধরনটা আমার একই রকম রাখতে হবে, পার্সেন্টেজ অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস। নেক্সট হচ্ছে সময়টাকে মেনে মেনে খাবার খেতে হবে। সারাদিন খাই না, সারা রাত খাই, সেটার ব্যাড ইফেক্ট পড়ে, কারণ হরমোনগুলো সব দেহঘড়ি মেনে চলে। সকালে কখন কোন হরমোন বাড়বে, কে কমে যাবে, কে অ্যালার্টনেস তৈরি করবে, রাতের বেলায় কোন হরমোন কমে যাবে, রাতের বেলায় সারা রাত কাজ করলে যেই হরমোনটা তখন আমাকে রিল্যাক্স করার কথা তখন তাকে স্ট্রেস হিসেবে জেগে থাকতে হয়। তো এই স্ট্রেস হরমোন দিয়ে যখন সে সারা রাত কাজ করবে, সকালবেলা তার গ্লুকোজ বেড়ে যাবে, কারণ সাপোজ টু সে রাতের বেলা ঘুমানোর কথা ছিল এবং তার গ্লুকোজ ব্যবহারের প্রয়োজনীয়তা কম থাকার কথা ছিল। সকালে ওঠার পর তার ব্লাড প্রেশার বেশি থাকবে, সে অ্যাংশাস থাকবে, কারণ তখন তার যেরকম কুল হয়ে ওঠার কথা ছিল সে আগে থেকেই অ্যাওয়েক অবস্থায় রয়েছে। সেই জন্য খাবারের সময়, পরিমাণ, ধরন এটা মেনে চলা খুবই জরুরি। তারপরে আসবে শারীরিক পরিশ্রম। মডার্ন লাইফস্টাইল আমাদের আসলে কোনো সময় নেই। আগে আমরা বলতাম হাঁটা মানে আমাদের এক্সারসাইজ, এখন হাঁটা না, যে কোনো ধরনের শারীরিক অ্যাক্টিভিটি বাসার মধ্যে অথবা আমাদের কাজের ক্ষেত্রে, এই যে আমরা অনুষ্ঠান করছি, অনুষ্ঠানের মাঝখানেই হয়তো বা আমরা 10 মিনিট একটা গ্যাপ নিয়ে আমার যে স্পেস আছে সেখানে একটা হেঁটে আসলাম, আর শর্ট একটা জগিং করে ফেললাম। কারো হাঁটুতে ব্যথা থাকে, বয়স বাড়ার সাথে সাথে বলে যে আমি তো আর হাঁটতে পারি না, তাহলে কি করবে? সে তো অনেক পুরনো দিনের মানুষ, স্কুলে সে পিটি করতেন, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পিটিগুলো বা বসে বসে ব্যায়ামগুলো শিখিয়ে দিলে তার শারীরিক পরিশ্রম হয়ে গেল। 10 মিনিট করে 3 বার। শারীরিক পরিশ্রম আসলে আমরা কেন করতে বলি? এটা আমাদের শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, ইনসুলিনকে ভালো কাজ করতে সাহায্য করে। ইভেন যে চিকিৎসার এই অবস্থায় চলে এসেছেন যে তার ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণ করার জন্য বাইরে থেকেই আমরা ইনসুলিন দিচ্ছি, সেই বাইরের ইনসুলিনও যেন ভালো কাজ করে সেই জন্য শারীরিক পরিশ্রম করতে হবে। তাহলে প্রত্যেকের অসুখ, হার্টের অবস্থা, ব্লাড প্রেশার, শারীরিক ক্ষমতা, সক্ষমতা, অক্ষমতা সব কিছু বিবেচনা করে তার শারীরিক পরিশ্রমটা ডিজাইন করে দিতে হবে। প্রতিদিন 30 মিনিট হলে খুবই ভালো হয়। একবারে না পারলে সেটা আমরা ভেঙে ভেঙেও পরিকল্পনা রোগীকে করে দিতে পারি। আর 3 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্লিপ অ্যান্ড ওয়ার্কিং টাইম। আমরা মানুষরা কিন্তু সারাদিন, অনেকে মনে করে যে আমি সারা রাত জেগে কাজ করেছি মানে আমি বোধহয় 24 আওয়ার্সই কাজে কন্ট্রিবিউট করলাম। আসলে ব্যাপারটা তা ঘটে না। সারা রাত জেগে থেকে সে ঘুমিয়ে সারা দিনটা পার করে, আবার সন্ধ্যার দিকে গিয়ে ওঠে। এখন এই যে চেঞ্জিং লাইফস্টাইলটা আপনি বললেন, পৃথিবীতে অক্ষমাংশ, দ্রাঘিমাংশ অনুযায়ী অর্ধেক অংশে যখন রাত থাকে বাকি অংশে তখন দিন থাকে। পৃথিবীর এক অংশ আরেক অংশের সাথে প্রযুক্তির মাধ্যমে কমিউনিকেট করতে গিয়ে যে অংশে রাত চলছে সে অন্য অংশের দিনে কাজ করতে গিয়ে সেই অংশের মানুষগুলি সারা রাত জেগে থাকছে। এবং এটাতে আমাদের ইয়ং প্রজন্ম, কারণ বয়স্করা এটার সাথে অভ্যস্ত ছিল না, নতুন ইয়ং প্রজন্ম, নতুন পেশা, নতুন আর্থিক সক্ষমতার হাতছানি, এগুলোতে পড়ে তাদের নতুন লাইফস্টাইল তাদের জন্য যে কি ভয়াবহভাবে এগিয়ে আসছে সেটাকে অনুধাবন করতে পারছেন না। তাহলে পেশা সিলেকশন, খাবারের নিয়ম, শারীরিক পরিশ্রম, ঘুম সবই জীবনের অবিচ্ছেদ্য অংশ। ডক্টর মুস্তারিফ প্রতিরোধের কথা বলছিলেন। ডায়াবেটিস 3 ভাবে প্রতিরোধ করা যায়। একটা হচ্ছে না হতে দেওয়া। ডায়াবেটিস আমি জানি যে আমার ঝুঁকি আছে, আমার বংশে আছে, আমার জেনেটিক্সে আছে, তাহলে যেই কাজগুলো অ্যাভয়েড করলে আমার ডায়াবেটিস হওয়াকে আমি প্রতিরোধ করতে পারি, এটার নাম হচ্ছে প্রাইমারি প্রতিরোধ, প্রাইমারি প্রিভেনশন। এরপরে আমি খুব ঝুঁকিতে আছি কিন্তু আমি টেস্ট করি না, তাহলে কি হবে? টাইপ 2 ডায়াবেটিসের 50% রোগী জানেই না যে তার ডায়াবেটিস আছে, কারণ সব রোগীর লক্ষণ থাকে না, লক্ষণ থাকে না। তাহলে যারা ঝুঁকিতে আছেন তাদের নিয়মিত টেস্ট করতে হবে, যেন অসুখ থাকলেই আগেই ধরা পড়ে। এটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। কেন? ডায়াবেটিস নিজেই একটা মহা গুরুত্বপূর্ণ অসুখ। কেন আমরা ডায়াবেটিস নিয়ে অনুষ্ঠান করছি? কারণ আমার ডায়াবেটিস আমি বুঝতে পারছি না, কেন আমার বুঝতে হবে? আমি যদি বুঝতে নাও পারি, আমার ডায়াবেটিস আমার চোখ অন্ধ করবে, কিডনি নষ্ট করবে, হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেবে এবং পায়ের রোগ হয়ে পা কেটে ফেলার রোগ বাড়িয়ে দেয়। এছাড়া সব জায়গায় সে ইন্টারফেয়ার করে, সব রোগের ক্ষেত্রে। তাহলে যদি রুগী টের না পান, এইসব রোগে ভুগে গেলে আর্থিক খরচ এবং শারীরিক অক্ষমতাকে ইনভাইট করা হয়। এগুলো শুরু হয়ে গেছে ক্ষতি, সেটাও যদি ধরতে না পারেন, রুগী যদি ডাক্তারের কাছে সময় মতো আসেন, এবং এগুলো সব টেস্ট নির্ভর রোগ। আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের দেশে রুগীরা ওই একটা ভাষা ব্যবহার করেন, খালি পেট আর ভরা পেট।
খালি পেটে ব্লাড গ্লুকোজ কথা আছে আর নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে, কিন্তু রোগীরা খাওয়া শুরু করেন এর পরের সময় এবং এই সময় তারা চেক করেন না। এটা প্রায় 50 বছর আগের সিস্টেম। পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে। আমরা যেমন অন্য সুবিধাগুলো নিতে চাই, রোগ প্রতিরোধ এবং রোগ চিকিৎসার ক্ষেত্রে এটা আমাদেরকে নিতে হবে। এখন আমরা নতুন টার্ম ব্যবহার করি, টাইম ইন রেঞ্জ। ব্লাড সুগার 24 ঘন্টায় কতটা সময় কন্ট্রোল রেঞ্জে ছিল, টাইম ইন টাইট রেঞ্জ। যারা টাইম ইন রেঞ্জ অ্যান্ড টাইম ইন টাইট রেঞ্জে থাকবেন তারা এই সমস্ত অঙ্গহানি এবং ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। অনেক ধন্যবাদ ডক্টর শেফিন। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনার বক্তব্যে উঠে এসেছে। ডক্টর মারুফা মুস্তারি, আপনার কাছে আসি যে এই যে আমরা প্রতিরোধের কথা বলি অথবা অসুখটাকে ভালো করে বোঝার ক্ষেত্রে নতুন অনেক নলেজের কিন্তু এখন বিস্তার ঘটেছে, এবং বিশেষ করে জীবনযাপনের যে প্রণালী, লাইফস্টাইলের যে প্রসঙ্গগুলো আছে সেগুলো কিন্তু যুক্ত হচ্ছে এখন এর প্রতিরোধের ক্ষেত্রে। আমাদের বাংলাদেশে আপনারা যেভাবে ট্রিটমেন্ট করছেন এখন, সেখানে রোগীদের এই পুরো প্রক্রিয়া সংযুক্ত করার ক্ষেত্রে আপনারা কতখানি সহযোগিতা পাচ্ছেন তাদের কাছ থেকে, আর তাদেরকে আরও যদি আনতে হয় এই ফ্রেমের ভেতরে, তাহলে কি কি ক্ষেত্রে কাজ করা দরকার বলে মনে করেন? খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আসলে ডায়াবেটিসটাকে অনেকে রোগী মনে করছেন না, ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে আসছে। হ্যাঁ, কেউ হার্ট ফেলার নিয়ে আসছে, কেউ ক্রিটিনিন বেড়ে গেছে দেখে আসছে, বা কেউ ফ্যাটি লিভার হয়েছে দেখে আসছে, কিন্তু এটার পিছনে যে ডায়াবেটিস দায়ী এটাই ওরা বুঝতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে আসলে এডুকেশন একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। যখন পেশেন্টটা আসে ডক্টরের কাছে ফার্স্ট টাইম, বা যখন ডায়াবেটিস নিয়ে সে জানতে পারে, তখন আসলে এই বিষয়ে বিশদ একটা এডুকেশন তাকে দেওয়া উচিত, কাউন্সেলিং করা উচিত। কারণ ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখা সম্ভব, সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের রোগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, অ্যাজ ওয়েল এজ আমরা প্রিভেন্ট বা প্রতিরোধও করতে পারবো। সুতরাং এখানে এডুকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। সময় নিয়ে আসলে রোগীদেরকে এটাই বোঝানো উচিত। এখন রোগী আসছে ডায়াবেটিস নিয়ে, একটা ওষুধ লিখে দিলাম, এটা আসলে ট্রিটমেন্ট না। তার অ্যাজ এ হোল যেটা ট্রিটমেন্ট, সেটাই আসলে ট্রিটমেন্ট। এখানে লাইফস্টাইলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমি ওষুধ একটু বাড়াই দিলাম, কমাই দিলাম, এটা আসলে ট্রিটমেন্ট না। তার হিস্ট্রি নিয়ে জানা যায় যে সে হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিই করছে না, অথবা যে খাবার দাবার, এই যে এখন যে সিজন আমাদের যে ফেস্টিভ সিজন, হ্যাঁ বিভিন্ন সিজন আমাদের দেশে চলে, ফেস্টিভ সিজন থাকে, বৈশাখী সিজন থাকে, এই ফ্রুট সিজন থাকে, এখন আম কাঁঠালের দিন, সবারই ডায়াবেটিস কিন্তু বেড়ে গেছে। হয়তো সে মনে করছে ভালো মনে করে খাচ্ছে ফ্রুটসটা, কিন্তু এখানে যে সুগারের পরিমাণ বেশি বা এই নলেজটা তার কাছে নাই। কেন নাই তাকে হয়তো বলা হয়নি, বা সে নিজেও জানে না। এখন তো যারা ইয়াং তারা কিন্তু গুগল করলেই জেনে ফেলছে, কিন্তু হয়তো তাদের ইচ্ছা শক্তির অভাব আছে, ইচ্ছাও নাই, জানারও ইচ্ছা নাই। সুতরাং এই যে জানার ইচ্ছা নাই, তারা অনেক কিছুই জানে, কিন্তু ছোটোখাটো অনেক কিছু আবার জানে না। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে দরকার, এটাও জেনেও জানে না। কিন্তু কি কি উপকার আসে, এটা যদি ওনাদেরকে আরেকটু ভালো করে যদি বোঝানো যায়, তাহলে হয়তো এটা গুরুত্ব সহকারে করতো। বা তারপরে অনেকে করে না, এই একটা এক্সকিউজ দেখায় যে সময়ের অভাব, সারাদিন কাজ করে। বা বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি, বাবা মাই বলে যে বাচ্চারা কখন খেলবে, ওরা তো সারাদিন পড়ে। সুতরাং এইসব এক্সকিউজকে কিভাবে মোকাবেলা করা যায়, এখানে বিহেভিয়ারাল থেরাপি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা রাখছে। সুতরাং বাবা মাকে এখানে সতর্ক হতে হবে, নিজেদেরও যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, বাচ্চাদেরকেও খেলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, বা এমন স্কুলে দিতে হবে যেসব স্কুলে খেলার মাঠ আছে, খেলাধুলার সুযোগ দেওয়া হয়। বড়দের ক্ষেত্রে যারা কর্পোরেট ওয়ার্কার, তাদেরকেও ওয়ার্কিং এনভায়রনমেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সুযোগ করে দিতে হবে। আর আমরা যেহেতু আসলেই কিন্তু সময়ের একটা অভাব আমরা নিজেরাও বুঝতে পারি, কিন্তু এর মধ্যেই আমাদেরকে সময় বের করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এই জায়গাটা এই সময়ের অভাবের এই দায়টা কিন্তু আমরা সবাই দিচ্ছি যে আসলে পারছি না, কিন্তু এই মাইন্ডসেট পরিবর্তনের ক্ষেত্রে আমি একটু জাস্ট আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে সময়টা বাঁচিয়ে বা এত সময় ধরে কাজ করে আমি আসলে কি করছি, আমার শরীরটা যদি ক্ষতিগ্রস্ত হয়, এখানে মানুষকে আসলেই কোনটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর
আর আর কি হতে পারে, আমি কোন এখানে ভাষায় আসলে বললে এখানে এটাকে সবারই কমানো দায়িত্ব, যেমন সরকারিভাবে এখানে সরকারকেও দায়িত্ব নিতে হবে, কারণ যে ওয়ার্কিং যে আওয়ার সেটা আসলে ফিক্সড করতে হবে। আমরা মনে হয় আরও একটু বেশি কাজ করি, ওয়ার্কিং আওয়ারের বাইরেও কাজ করি, ওয়ার্কিং আওয়ারটা ঠিক করতে হবে। ওয়ার্কিং আওয়ারের পরে যে ফ্রি টাইম সেটা আসলে আমাদের খুবই কম, সেই ফ্রি টাইম কিভাবে ইউটিলাইজ করা যায়, কাজের মধ্যেও যদি করতে হয় সেটাও কিভাবে করা যায়, সেই পলিসি মেকারদের এগিয়ে আসতে হবে। সাথে নিজের একটা তো দায়বদ্ধতা আছে, আর মিডিয়া এখানে ভূমিকা রাখতে পারে, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে এখন সবাই ফেসবুক নির্ভর বা সোশ্যাল মিডিয়া নির্ভর। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অ্যাওয়ারনেসগুলো আসলে বাড়ানো উচিত, যে আপনাকে আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, আপনার খাওয়াটা ব্যালেন্স ডায়েট, আপনার কম খেতে হবে না, বেশিও খাওয়া লাগবে না, কিন্তু আপনার যে খাবারটা আপনার শরীরের ওয়েট অনুযায়ী বা হাইট অনুযায়ী কি কতটুকু যতটুকু দরকার অতটুকুই খাবেন। আমাদের এখানে এনার্জির অনেক সারপ্লাস, খাবার দাবার অনেক বেশি সারপ্লাস। এখন কিন্তু আসলে খাওয়ার অভাবে কিন্তু কেউ অসুস্থ হচ্ছে না, বেশি খেয়ে অসুস্থ হচ্ছেন। সো রাইট খাবারটা চুজ করতে হবে। যেমন কর্পোরেট জবগুলোতে বলেন বা বিভিন্ন কনফারেন্সে বলেন, এখানে বেশি রিচ ফুডগুলো সাপ্লাই দেওয়া হয়। এখন ওনারা যদি এইভাবে জিনিসটাকে প্রোভাইড করে যে আমি হেলদি ফুডগুলাই এখানে শুধুমাত্র প্রোভাইড করব, বা অফিসে অনেকে খেয়ে থাকেন, ওখানেও যদি ওই ধরনের খাবার দেওয়া হয়, প্রোভাইড করা হয়, তাহলে অটোমেটিক ওরাও খেতে বাধ্য হবে। সেটাই, এখানে কিন্তু এই অফিসগুলোর একটা দায় কিন্তু আছে, কারণ সেন্ট্রালি তার পক্ষে অনেক কিছু করা সম্ভব, খাবার হোক। এখন অনেকে দেখছি কিছু কিছু অফিসে কিন্তু একটা এক্সারসাইজের জন্য ছোট একটু জোন করছে, লোকজন গিয়ে সেখানে এক্সারসাইজ করছে, এই জায়গাগুলোকে প্রমোট করা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আমি ডাক্তার শেফিন আপনার কাছে আসি, যে আধুনিক সময়ের অন্য অনেক কিছুর সাথে স্ট্রেস শব্দটাও কিন্তু খুব নানানভাবে আসছে। এই স্ট্রেসের সাথে ডায়াবেটিসের কি কোনো সম্পর্ক আছে, এবং এটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বলে মনে করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মডার্ন লাইফ মানে স্ট্রেস, মডার্ন লাইফের সাইড ইফেক্ট নাকি সাইড বেনিফিট? সাইড ইফেক্টই বলবো আমরা। হ্যাঁ, আসলে বলা মুশকিল যে এটা কি সাইড ইফেক্ট নাকি সাইড বেনিফিট। স্ট্রেস হচ্ছে সেই সমস্ত কর্মকাণ্ড যেগুলো আমাদের শরীরে এসিটিএইচ হরমোন বাড়ায়। তাহলে সময় মতো না ঘুমানো একটা স্ট্রেস, কারণ বডির কথা ছিল ওই সময় সে রেস্ট নেবে, সেই সময় আমি তাকে জাগিয়ে রেখেছি। এছাড়া যে কোনো কর্মকাণ্ড যেগুলো থেকে আমরা উত্তেজনা ফিল করি, আমরা স্বাভাবিকভাবে স্ট্রেস মানে বুঝি যে যেটা আমার মধ্যে উত্তেজনা তৈরি করেছে। কেউ কেউ আবার বলেন ডিপ্রেশন তৈরি করেছেন, মন খারাপ তৈরি করেছেন, রাগারাগি তৈরি করছেন, এগুলোকে আমরা স্ট্রেস বলি। কিন্তু আমাদের মডার্ন লাইফস্টাইলটাই যে আমাদের জন্য স্ট্রেস, সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না। মডার্ন লাইফস্টাইলে নিয়ম হচ্ছে আমাদের স্ট্রেস হরমোনগুলি সারাক্ষণই বেশি থাকছে। নর্মাল লাইফস্টাইলে যেটা হয়, কেউ সকালে যখন তার চোখটা খুলে সাথে সাথে আমাদের এসিটিএইচ হরমোন বেড়ে যায়, মানে আমি এখন সারাদিনে যুদ্ধর জন্য প্রস্তুতি নিব, প্রিপারেশন। আমাদের মনে পড়ে যে আমি কয়টার সময় স্কুলে যাব, অফিসে যাব, আমি কি রান্না করব, আমার ফ্যামিলি মেম্বাররা কখন কে বাসা থেকে বের হবেন, কি করব, এভাবে আমরা একটা প্রোগ্রাম করে ফেলি। তারপর বিকাল হতে হতে সবাই বাসায় ফিরতে থাকে, সবাই কুল, সন্ধ্যার পরে সবাই আরও কুল, পড়াশোনা শেষ করে আমরা ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করে। তখন স্ট্রেস হরমোনের লেভেল একদম কমে আসতে থাকে ভোর পর্যন্ত। কিন্তু এই যে মডার্ন লাইফস্টাইল চেঞ্জের কারণে যখন আমাদের ঘুমাতে যাওয়ার কথা, তখন আমরা নবোত্তমে ভাবে সেজে গুজে আবার নতুন করে একটা স্ট্রেস, সেটা আমাদের সিম্পল হাতে কোনো ডিভাইস ইউজ করা, যে খবরটাই আমার জন্য উত্তেজনা তৈরি করছে। এবং আমরা যে ঘুমিয়ে পড়ি, সেটার কারণ হচ্ছে আমাদের ব্রেন থেকে মেলাটোনিন হরমোন রিলিজ হয়, এবং এটা ডার্ককে সেন্স করে, অন্ধকার হলে হরমোনটা রিলিজ হয়। এই জন্য দেখবেন ঘুমানোর সময় আমরা কি বলি, লাইটটা অফ করে দিতে হবে, পর্দাটা টেনে দিন, ঘরটা একটু অন্ধকার করে ফেলিন, শব্দ যেন না থাকে। এখন আমি ঘর অন্ধকার করেছি, পর্দাও টেনে দিয়েছি, কিন্তু আমি হাতে একটা ডিভাইস নিয়ে আছি, সেই যে লাইটটাকে সেন্স করছে। হ্যাঁ, আমি স্ক্রিনের লাইট খুবই কমিয়ে দিয়েছি, কিন্তু ইটস লাইট। সেটা যখন আমার ব্রেন সেন্স করে, তখন ঘুমের হরমোনটা রিলিজ হতে পারে না। এবং এটাই হচ্ছে আমাদের দেহ ঘড়ি, যেটা চোখের মাধ্যমে, হরমোনের মাধ্যমে বডি দিন রাত আলো অন্ধকারকে সেন্স করে সমস্ত হরমোনের রিদমগুলোকে ঠিক রাখে। এখানেই শুরু হয়ে যায় গন্ডগোল। এটাও একটা স্ট্রেস। তাহলে রাতের বেলা কাজ করা, রাতের বেলা জেগে থাকা, এবং সকালবেলা যখন আমার জেগে থাকার কথা ছিল, চোখ খুললে আমার চোখে আলো পড়তো, আলো পড়লে আমার হরমোনগুলো যেভাবে বুঝতো যে এখন আমার রেডি হয়ে যাওয়ার সময়, তারাও তখন সেভাবে ঠিকমতো রেডি হতে পারে না। তাহলে বডিতে টোটাল হরমোনের অ্যাটাচমেন্টগুলিতে রিসেটিং হয়, এবং স্ট্রেস হরমোনগুলো
ইনসুলিন যে কাজ করে তার উল্টো হরমোনগুলিকে শরীরে বাড়িয়ে দেয়, যার ফলে এটার নাম ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন কাজ করতে পারে না, ব্লাড গ্লুকোজ বেড়ে যায়, এটার নাম ডায়াবেটিস। কোলেস্টেরল বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে। আমি আরেকটা কথা একটু যোগ করতে চাই লাইফস্টাইল চেঞ্জে। আমরা মনে হয় আমাদের দেশের একটা শ্রেণী নিয়ে খুব আলোচনা করছি, যারা ওয়েল অফ, অফিসে খাবার ব্যবস্থা, গাড়িতে ঘোরেন, ভালো ভালো জায়গায় খান, কিন্তু আমরা আমাদের যে লো সোশিও ইকোনমিক কন্ডিশন এবং লো মিডল ক্লাস, তাদের ব্যাপারটা একটু আলোচনা করা দরকার। ইভেন যারা এত সুরক্ষিত পরিবেশে থাকেন না, তাদের মধ্যে ওবেসিটিটা অনেক বেড়ে গেছে। এবং আপনি খেয়াল করবেন আমাদের ট্রান্সপোর্ট, মাস ট্রান্সপোর্ট, হিউজ ট্রান্সপোর্টের সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পায়ে চালানো রিক্সা, এটা আমাদের দেশের একটা ঐতিহ্য ছিল। এখনও বাইরের লোকজন আসলে একটা রিক্সা কিনে নিয়ে যেতে পছন্দ করেন, বাংলাদেশে আসলে একটু রিক্সায় ঘুরতে পছন্দ করেন, যেটা বাংলাদেশের একটা অদ্বিতীয় ঐতিহ্য ছিল। এটা চেঞ্জ হয়ে গেছে, এটা হয়ে গেছে অটো। তাহলে আগে আমরা রিক্সা পুলারদেরকে মনে করতাম যে তারা অনেক শারীরিক পরিশ্রম করছেন, এখন কিন্তু তানারাও করছেন না, এবং সেই গ্রুপটার মধ্যেও ডায়াবেটিস ভয়াবহ হারে বেড়ে গেছে। তাহলে তাদের হেলথ কস্টটা অনেক বেড়ে যাচ্ছে। তাহলে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুধু এই গ্রুপটার জন্য না, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সব গ্রুপের জন্য, এবং স্ট্রেস তাদের মধ্যেও ম্যানেজ করতে হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর শেফিন। অনেকগুলো আমার মনে হয় যে খুব কম অনুষ্ঠানে আমরা এত বিস্তারিত এই বিষয়গুলো আলাপ করার সুযোগ পেয়েছি। ডক্টর মারুফা মুস্তারি, প্রায় শেষের দিকে চলে যাচ্ছি, আপনি যদি শেষ কিছু বক্তব্য রাখতে চান যে ডায়াবেটিসের এই অসুখটাকে আমরা যদি একসাথে সামাজিকভাবে, পারিবারিকভাবে একটা ইকোসিস্টেমের মাধ্যমে যদি আমরা একটু মোকাবেলা করতে চাই, তাহলে কি বক্তব্য থাকবে, কি বার্তা দেবেন? জি, আমি আসলে আপার কথা দিয়ে আবার শুরু করতে চাচ্ছি। এই যে লাইফস্টাইলের যে ধরনের যে চেঞ্জেস, আমূল যে পরিবর্তন হয়েছে, এটা সব শ্রেণীর মধ্যেই হয়েছে। লো ক্লাস, মিডল ক্লাস, হাই ক্লাস তো আছেই, সব ক্লাসের মধ্যেই হয়েছে। সুতরাং এই আমূল পরিবর্তন, যুগের সাথে আমাদেরকে চলতে হবে, কিন্তু কিভাবে হেলদি ওয়েতে চলতে হবে, সেটা কোনটা হেলদি কোনটা আনহেলদি, এই বিষয়টা অবগত করাটা আমাদের সবারই দায়িত্ব। যে যার পজিশন থেকে আমরা সবাইকে অ্যাওয়ার করব যে সঠিক সময় ঘুমাতে হবে। এখন দেখা যাচ্ছে যে ফার্মার, যে কৃষি কাজ করে, তারও ডায়াবেটিস হচ্ছে, তার মধ্যেও স্থূলতা হচ্ছে, কিন্তু সে তো কৃষি কাজ করছে, সে হয়তো রাত জাগছে, সে হয়তো ডিভাইস দেখছে, তার খাওয়ার পরিমাণটা অনেক, খাবারের ভেরিয়েশন অনেক বেড়ে গেছে। এখন গ্রামে বসেও কিন্তু অর্ডার দিয়ে খাবার নিয়ে আসছে। সুতরাং কোনটা হেলদি কোনটা আনহেলদি, এই বিষয়ে যে সজাগ করা বা অ্যাওয়ার্ড করা, এটা আমাদের সবারই দায়িত্ব। এখানে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আসলে আমাদেরকে প্রিভেনশনের ছাড়া আগাতে পারবো না, কারণ ডায়াবেটিস একটা ব্যয়বহুল রোগ। সেটাই, এটা যেমন পরিবারকে এখানে একটা ইয়ার মধ্যে ফেলে দেয়, বার্ডেনের মধ্যে ফেলে দেয়, সমাজকেও ফেলছে, দেশকেও ফেলছে। সুতরাং এই বার্ডেন থেকে রক্ষা করতে হলে আমাকে প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্ট করতে হলে আমাকে জানতে হবে, জানাতে হবে কোনটা আপনার জন্য ভালো আর কোনটা খারাপ। অনেক ধন্যবাদ ডক্টর মারুফা মুস্তারি, ডক্টর সুলতানা মারুফা শেফিন, দুজনকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা এই আলোচনার মধ্য দিয়ে যে বিষয়টি বুঝলাম যে আমাদের বাংলাদেশের সকল পেশাজীবী, সকল পেশার মানুষ, সকল বয়সের মানুষ কিন্তু এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। আমরা কালেকটিভলি, সামগ্রিকভাবে, সমষ্টিগতভাবে এই অসুখটিকে যদি মোকাবেলা করতে পারি, তাহলেই এর যেই ক্ষতিকর দিক, এর সাথে ব্যয় হোক, স্বাস্থ্যের অন্যান্য ক্ষতিকর দিক হোক, সেগুলো কিন্তু আমরা একসাথে মোকাবেলা করতে পারবো। সেই যাত্রায় আমরা সকলে সচেতন হব, সকলে সঠিক তথ্য জানব, এই আহ্বান রেখে আজকের মতো এই আয়োজন শেষ করছি।